ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়া আর তার সাথে বাতাসে বাড়তে থাকা হিউমিডিটির প্রভাব বর্তমানে আমাদের রাজ্যের সবচেয়ে বড় অস্বস্তিকর বাস্তব চিত্র। কিন্তু এই আবহাওয়া পরিবর্তন আমাদের জনস্বাস্থ্য, অর্থনীতি, সেই সঙ্গে আমাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করছে? জলবায়ু সংকটের এই জরুরি বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে গতকাল প্রেস ক্লাবে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ আলোচনা সভা, দ্য ফিউচার অফ বেঙ্গল, ইম্প্যাক্ট অফ হিট অ্যান্ড এক্সট্রিম ওয়েদার। আসার এবং এনভায়রনমেন্টাল এডুকেশন মিডিয়া প্রজেক্টের যৌথ উদ্যোগে হওয়া এই সেশনে মুখোমুখি বসেছিলেন দেশের আবহাওয়া বিজ্ঞানী, চিকিৎসা বিশেষজ্ঞ থেকে শুরু করে পরিবেশবিদ এবং বিশিষ্ট সাংবাদিকরা। আর গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন আসার সোশ্যাল ইম্প্যাক্টের রিপ্রেজেন্টেটিভ কঙ্কনা দাস। অনুষ্ঠানের শুরুতেই এখানে উপস্থিত আবহাওয়া বিশেষজ্ঞ থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসক, বরিষ্ঠ সাংবাদিক তথা সমস্ত গুণী ব্যক্তিদের বিশেষ সংবর্ধনা জানানো হয়। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা সামাজিক প্রভাব এবং মিডিয়া কভারেজের গুরুত্ব নিয়ে এদিনের এই আলোচনার সূত্রপাত করেন আসারের কমিউনিকেশন হেড বিরাট সিং। আবহাওয়ার সেই কঠিন বৈজ্ঞানিক ডেটার পাশাপাশি আইএমডির আগাম সতর্কবার্তা কিভাবে সাধারণ মানুষের জন্য বোঝার উপযোগী করা যায় সে বিষয়ে বিশেষভাবে আলোকপাত করেন ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের আঞ্চলিক কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। প্রথমে আমাদের আলোচনায় ঠিক করেছিল যে তাপপ্রবাহ সম্পর্কে পড়া হবে, কিন্তু আমি তখন সাজেস্ট করলাম যেহেতু অলরেডি আমাদের সিজন তাপপ্রবাহের যেটা আমাদের পশ্চিমবঙ্গের জন্য যেটা সিজন, সেটা মূলত আমাদের ফেব্রুয়ারি শেষের দিক থেকে কিছুটা শুরু হয়ে যায় এবং মার্চ, এপ্রিল, মে এই তিনটে মাসের মধ্যে হয়ে থাকে। তো যদিও এইবারে আমাদের তাপপ্রবাহ তেমন ছিল না, 2025-এও খুব বেশি ছিল না, 2024-এ কিন্তু আমাদের মনে থাকবে 21 দিন তাপপ্রবাহ ছিল। তো পশ্চিমবঙ্গের রেসপেক্টে আমাদের পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এমন যে যেখানে আমরা বলতে পারি যে আবহাওয়া এবং জলবায়ুগত হিসাবে প্রত্যেকটা এক্সট্রিম ওয়েদার কিন্তু আমাদের এখানে হয়। কারণ আমরা আমাদের একদিকে সমুদ্রে থাকার জন্য সাইক্লোনের প্রভাব রয়েছে, অন্যদিকে আবার আমাদের পাহাড়ের অবস্থানের জন্য আবার স্নোফল থেকে শুরু করে ল্যান্ডস্লাইড শুরু করে বাকি অন্যান্য কোল্ড ওয়েভ পর্যন্ত রয়েছে। এখানে যতগুলো আমাদের জলপ্রবাহপন্ন আবহাওয়া রয়েছে বা এক্সট্রিম ওয়েদার রয়েছে, সেক্ষেত্রে থান্ডারস্টর্ম থেকে শুরু করে হিট ওয়েভ, হেভি রেনফল, ফগ, স্নোফল, সাইক্লোন সবগুলোই কিন্তু আমাদের হয়ে থাকে। তার জন্য বছরের সবসময় আমাদের জলপ্রবাহপন্ন আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এবং রিসেন্ট আমাদের একটা কিছুদিন আগে আরেকটা আলোচনা একজন বক্তা বলছিলেন যে আমাদের গত বছরে প্রায় 177 উপরে আমাদের জলপ্রবাহপন্ন আবহাওয়ার গেছে এবং সেই মতো আমরাও দেখতে পাচ্ছি যে এই বছরে আমাদের কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত যেটা বেশি আমরা দেখতে পাচ্ছি এই বছরের জন্য, সেটা হচ্ছে থান্ডারস্টর্ম। কারণ আমি আসছি পরে, তবে এখন আমাদের যেহেতু হিট ওয়েভ এরিয়ে, প্রথমে আমি হিট ওয়েভ দিয়েই শুরু করবো, তারপরে অন্যান্যগুলো একটু টাচ করে যাবো টাইম। সাধারণত তাপপ্রবাহ বা হিট ওয়েভ যেটা আমরা বলে থাকি, আমাদের আবহাওয়া বিভাগ দপ্তরে যেটা সংজ্ঞা দিয়ে থাকি বা ডেফিনিশন যেটা আমরা বলে থাকি, সেক্ষেত্রে বিভিন্ন এলাকা ভিত্তিক মানে হচ্ছে কোথায় ভৌগোলিক অবস্থানগত হিসাবে এর যেটা আমাদের ধরা হয়, এক্সট্রিম ওয়েদার ধরা হয়, তার তাপমাত্রা যেটা তাপমান যেটা নিরিখ যেটা হয় সেটা আলাদা। যেমন আমাদের ল্যান্ড এরিয়ার জন্য 40 ডিগ্রি তাপমাত্রা হতে হবে, আর সেক্ষেত্রে কোস্টালের জন্য 37 ডিগ্রি। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় কোস্টালের জন্য কেন 37 ডিগ্রি, এইগুলো কিন্তু আমরা এখানে আমাদের মেডিকেল সায়েন্সের আলোচনা রয়েছে। পরে আমরা যদি আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কিন্তু আমরা 37 ডিগ্রি। এবার যদি কারো আপনার ধরেন আরো 2-3 ডিগ্রি ফিভার থাকে, তাহলে আমাদের কেমন কষ্ট হয়? তাহলে 40 ডিগ্রি। সেই হিসাবে এই যে মানুষের এবং আমাদের হিউম্যান বডি প্লাস এবং অন্যান্য লাইফস্টক এবং কৃষিকার্যের ক্ষেত্রে সমস্ত কিছু ইম্প্যাক্ট কেমন হয় তার উপরে ভিত্তি করে কিন্তু এইগুলো ঠিক করা। 40 ডিগ্রি কেন ঠিক হলো সেটা একটা ভিত্তি হচ্ছে আগেকার যুগে যেসব আমাদের গবেষণা হয়েছে তার থেকে, এবং তার সঙ্গে আমাদের মানুষের, আমি একটা সংক্ষিপ্ত যেটা বললাম, মানুষের বডি টেম্পারেচার 37.4 যেটা হচ্ছে স্বাভাবিক, তার থেকে বেশি হয়ে গেলে যেমন কষ্ট হবে সেটা। তার সঙ্গে এবার আমাদের যদি
ডিহাইড্রেশন যখন আমাদের কখন হয়, ঘর্মাক্ত আবহাওয়া যখন তৈরি হয়, তার জন্য আমাদের হিউমিডিটি যখন বেশি হয়, তার জন্য আমাদের কোস্টাল বেল্ট, যেগুলো উপকূল অঞ্চলে নরমালি দুপুরের পর থেকে আপনার আমাদের যেহেতু বায়ু স্থানীয় বাতাসের গতিপ্রকৃতির জন্য, বায়ুর গতিপথ পরিবর্তনের জন্য সমুদ্র অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দুপুরের পর থেকে আবার আমাদের গ্রীষ্মকালে প্রবেশ করতে থাকে। তার জন্য কি হয়, আমাদের উপকূল অঞ্চলের ক্ষেত্রে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। সেই আর্দ্রতা জনিত কষ্টের জন্য সেজন্য কিন্তু আবার আমাদের উপকূল অঞ্চলের জন্য যেটা রাখা হয়েছে সেটা 37 ডিগ্রি। এইবার কোন মানুষের অভ্যাসও একটা বড় ব্যাপার। সেই অভ্যাসের ভিত্তিতে কি করা হয়, অভ্যাসের জন্য মানুষ যেমন কোনোদিন কন্টিনিউয়াসলি 40 ডিগ্রি যদি থাকতে অভ্যস্ত হয়ে যায়, তার ক্ষেত্রে কিন্তু তার শরীরে কতটা ইম্প্যাক্ট করে না। সেজন্য আরেকটা প্যারামিটার, আরেকটা নিরিখ যেটা নেওয়া হয় সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা কত থাকে তার থেকে কত বেশি হচ্ছে, সেটা নেওয়া হচ্ছে। তার জন্য আমাদের দপ্তরে সেটা ঠিক করা হয়েছে যে 4.5 ডিগ্রি থেকে বেশি হলে তখন আমরা বলবো। যেমন আমাদের রাজস্থানের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেমন মে জুন মাসে প্রতিদিনই 40 এর উপরে থাকে, তাই কিন্তু সেক্ষেত্রে তাহলে আমাদের কষ্টটা কি, রাজস্থানের লোকের ক্ষেত্রে যেমন কষ্টটা আলাদা, আমাদের ক্ষেত্রে কিন্তু আলাদা। সেজন্য এই যে স্বাভাবিকের থেকে কতটা বেশি সেটাও আমাদের এই যখন আমরা তাপপ্রবাহ বা যেটা আমাদের হট ডে যেটা বলি বা হিউমিড ডে যেটা বলি, সেই ক্ষেত্রে এই পুরো কনসিডারেশনে নেওয়া হয়েছে। সেই কনসিডারেশন নেওয়া হওয়ার ফলে স্বাভাবিকের থেকে কতটা বেশি তার জন্য এই হিসাবে আমরা দুটো ক্যাটাগরিতে দিয়ে থাকি। একটা হচ্ছে আপনার হচ্ছে তাপপ্রবাহ, আর একটা হচ্ছে তীব্র তাপপ্রবাহ বা সিভিয়ার হিটওয়েভ। সেক্ষেত্রে আমাদের দুটো, একটা হচ্ছে 4.5 ডিগ্রি আর একটা হচ্ছে 6.5 ডিগ্রি, মানে হচ্ছে 5 ডিগ্রি, আর একটা হচ্ছে 7 ডিগ্রি থেকে 7 ডিগ্রি থেকে যদি বেশি হয়ে যায়, আর 40 ডিগ্রি যদি বেশি হয় তাহলে আমরা হয়। কিন্তু আমার উপকূল অঞ্চলের জন্য 37 ডিগ্রি। তার আবার পাহাড়ি অঞ্চলের জন্য কিন্তু আবার আলাদা। সেক্ষেত্রে আমাদের 30 ডিগ্রিকে নেওয়া হয় হিলি রিজিয়নের জন্য, কারণ পাহাড়ি অঞ্চলে নরমালি স্বাভাবিক তাপমাত্রাই কম থাকে, সেক্ষেত্রে 30কে ধরা হয় আমাদের ডিগ্রি। সেখানে আমাদের ডিপারচারটা মানে হচ্ছে স্বাভাবিকের থেকে কত বেশি সেটা একই থাকবে, কিন্তু যেটা স্ট্যান্ডার্ড হচ্ছে 30 ডিগ্রি থেকে বেশি হলে সেটা নেওয়া হবে। এই হচ্ছে আমাদের তাপপ্রবাহ। এবং এখনকার আমি এখানে আপনাদের একটা ক্লিয়ার করে, অনেকেই বলে যে ফিল লাইটটা হচ্ছে আসলে আপনার সবসময় এটা একটা সাধারণ অনেক জায়গায় ইউজ হয়, কিন্তু সমস্ত অঞ্চলের জন্য এটা ইউজ করে দেখুন। সব থেকে মোর অ্যাপ্রোপ্রিয়েট আমরা যেটা বলি সেটা হচ্ছে আপনার ডিসকমফোর্ট বা অস্বস্তি সূচক এবং হিট ইন্ডেক্স যেটা আমরা সেগুলো কিন্তু আমরা আমাদের নিজেদের মধ্যে করে আমরা ব্যবহার করি, কিন্তু আপনারা যদি পাবলিককে সেইগুলো যদি ডাইরেক্ট করেন কিন্তু সেক্ষেত্রে আপনার সমস্যা তৈরি হবে। কারণ হচ্ছে একটা যদি আমি পাবলিককে একটা যেটা পাবলিকের একদমই ওই ভিত্তিটা জানা নেই সেই সম্পর্কে যদি আমরা হঠাৎ করে বলতে থাকি, সেটা একটা প্যানিকের সৃষ্টি হয়। তার পরিবর্তে আমরা যদি বলি তার উপরে কতটা প্রভাব পড়বে এবং কি কি অ্যাকশন নিতে হবে সেটা যদি আমরা বলি, তার জন্য আমাদের আমি আজকে পরে ইমপ্যাক্ট বেসড ফোরকাস্ট চালু হয়েছে। সেই ইমপ্যাক্ট পোস্ট ফোরকাস্ট কি প্রভাব এবং কি অ্যাকশন নিতে হবে সেটা বেশি করে যদি আমরা প্রচার করি তাতে বেশি আমাদের কার্যকরী হবে তার প্যানিকের থেকে। আমরা হিটওয়েভের ক্ষেত্রে আমরা যদি দেখি যে পাস্ট হিস্ট্রি 69 থেকে 2019 পর্যন্ত আমি অল ইন্ডিয়া হিসাবে কম্পেয়ার করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু খুব একটা প্রবল নয়, বিপজ্জনক এরিয়ার মধ্যে নয়। এখানে যদি আমরা অ্যানুয়ালি বলি তাহলে সেখানে আপনার 3 থেকে 4 দিন তাও আমাদের পশ্চিমাঞ্চলের জন্য হয়, কিন্তু কোনো বছরে সেটা আবার 1 দিন, কোনো বছরে আবার কন্টিনিউয়াসলি 2 দিনও হয়। যেমন আমি 2024 এর एग्जांपल দিলাম, কন্টিনিউয়াস আমাদের 21 দিন ছিল, কিন্তু 2024 25-26 আবার কম, এরকম আপনার হতে পারে। এইবার হচ্ছে যেটা আমাদের ক্লাইমেট চেঞ্জের বলা হয় গ্লোবাল ওয়ার্মিং সামনে। গ্লোবাল ওয়ার্মিং মানে সব জায়গায় যে হিট ওয়েভ হবে তার কিছু নয়, কিন্তু এক জায়গায় হিট ওয়েভ অন্য জায়গায় কোল্ড ওয়েভ এরকম হতে পারে। এই যে ক্লাইমেট চেঞ্জের ইমপ্যাক্টটা কিন্তু এক্সট্রিম ওয়েদারে, শুধুমাত্র যে হিট ওয়েভই হবে তা নয়, সেক্ষেত্রে এক্সট্রিম ওয়েদার অন্যান্য ওয়েদার যেমন হচ্ছে আমাদের সাইক্লোনের ইন্টেন্সিটি। এখন দেখা যাচ্ছে আমাদের আরব সাগরে সাইক্লোনের ইন্টেন্সিটি এবং বঙ্গোপসাগরেও সাইক্লোন ফর্ম হলে কোনো একটা ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা তীব্র ঘূর্ণিঝড় বা অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবণতা কিন্তু বেশি, সেটা বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের একটা ইমপ্যাক্ট হিসাবে। কিন্তু সংখ্যা কিন্তু সেমন বাড়েনি।
যেমন আমাদের হেভি রেনফলের ঘটনাও কিন্তু এক্সট্রিম রেনফলে কিন্তু বেড়ে যাচ্ছে। লাইট রেনফল কম হচ্ছে কিন্তু হেভি রেনফল বেশি হচ্ছে। অ্যাকচুয়ালি টোটাল রেনফলটা কিন্তু মোটামুটি খুব একটা পরিবর্তন নেই, খুব সিগনিফিক্যান্ট নেই, কিন্তু যে এক্সট্রিম রেনফল কিন্তু বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হিট ওয়েভের যদিও আমাদের এটা কম প্রবণতাটা, কিন্তু অন্যান্য এক্সট্রিম ওয়েভের প্রবণতা বেশি আছে। এই প্রবণতা হিসেবে আমাদের যেটা স্বাভাবিক একটা ভালনারেবিলিটি ইনডেক্স তৈরি কথা, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু কম আছে। এবার অন্যান্য যেগুলো সাইক্লোন সেগুলো একটু সামান্য কাজ করে যায়, যেমন আমাদের ঘূর্ণিঝড়টা খুবই এবছরে যদিও আমাদের ঘূর্ণিঝড়ের দুটো সিজন, আমাদের বঙ্গোপসাগরের দুটি একটা ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, যে অন্যান্য আমাদের ওয়ার্ল্ডের অন্যান্য অংশ থেকে এখানে আমাদের মনসুনের অবস্থানের জন্য, সাউথ ওয়েস্ট মনসুনের জন্য মাঝখানে গ্যাপ রয়েছে। দুটো সিজন আমরা পাই সাইক্লোনের জন্য, একটা হচ্ছে মার্চ টু মে, আর একটা হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর। তবে আমাদের পশ্চিমবঙ্গের জন্য মূলত এপ্রিল মে বেশি ভালো লাগে, আর অক্টোবর আর নভেম্বর এই দুটো মাস বেশি ভালো প্রভাব পড়ে। আর এখানে আপনার বছরে আমাদের বে অফ বেঙ্গলে 3টে থেকে 4টে, সেখানে একটা দুটো হচ্ছে আমার আপনার প্রিমনসুনে মানে এই মাস টু মেতে, আর একটা হচ্ছে পরবর্তী সময়। এবার এটা হচ্ছে এই টপিক্যাল সাইক্লোন, আর আমরা দুটো শব্দ ব্যবহার করি, একটা হচ্ছে ঘূর্ণিঝড় আর একটা হচ্ছে ঘূর্ণাবর্তা। আমরা অনেক সময় ঘূর্ণাবর্তা যখন বলি, ওখানে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে হেডিং হয়ে যায় যে ঘূর্ণিঝড় আসছে। এইটা কিন্তু এইরকম প্যানিক করাটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে ঘূর্ণাবর্তা আর ঘূর্ণিঝড়ের মধ্যে কিন্তু আকাশবাণী তফাৎ। ঘূর্ণিঝড় একটা শক্তিশালী একটা এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, কিন্তু ঘূর্ণাবর্তা যখন আমাদের সবসময় কিছু না কিছু কারণ হচ্ছে, যখনই বৃষ্টিপাত বা এক্সট্রিম ওয়েদার হয় তার সঙ্গে বাতাসের বিপরীত দিকে ঘুরে, এরকম বাতাসের 1 কিলোমিটার থেকে শুরু করে মোটামুটি 5-6 কিলোমিটার পর্যন্ত বাতাসের বিভিন্ন স্তরে, ওয়েদার শুধুমাত্র যে আমাদের সারফেসের উপরে নির্ভর করে তা নয়, বাতাসের বিভিন্ন স্তরে বাতাসের গতি প্রকৃতি কেমন থাকে তার উপরে নির্ভর করে। সেই বাতাসের গতি প্রকৃতির সেই নির্ভরতার উপরে ভিত্তি করে বিভিন্ন স্তরে যে কেমন হচ্ছে, বাতাস কেমন ঘুরছে, সেই যেমন 1.5 কিলোমিটার উচ্চতায় যদি বাতাস একটা জায়গায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে, সেটাকে আমরা বলি ঘূর্ণাবর্তা। কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে একদম, ঘূর্ণিঝড় হচ্ছে আমাদের সারফেস স্তরে, মানে বাতাস একদম গ্রাউন্ড লেভেলে একটা নির্দিষ্ট জায়গায় কন্টিনিউয়াসলি আপনার বায়ুর চাপ কম থাকবে, আর সেই বায়ুর চাপ এতটাই কম থাকবে সারফেস লেয়ারও আমাদের তার চারপাশে বায়ুর গতিবেগও প্রচন্ড বেশি হবে, এবং বায়ুর গতিবেগের বেশি অনুপাত অনুসারে ঘূর্ণিঝড়ের আমাদের তীব্রতা পরিমাপ করা হয়। সেই ঘূর্ণিঝড়ের তীব্রতার পরিমাপটা হচ্ছে এইরকম। যদি আমরা ঘূর্ণিঝড় তখনই বলি যখন আমাদের হচ্ছে 62 থেকে 88 এরকম কিলোমিটার পার আওয়ার গতিবেগে বায়ু একটা নির্দিষ্ট বায়ুর গতিবেগ হয়। তারপরে হচ্ছে 89 থেকে 117 সিভিয়ার, তীব্র, ভেরি অতি তীব্র, অত্যন্ত তীব্র, তারপরে হচ্ছে আপনার সুপার সাইক্লোন, এরকম ভাবে আমরা ভাগ করে থাকি। আর এই ঘূর্ণিঝড়ের যেটা আমাদের এর বলা এটা মাল্টি হ্যাজার্ড বলা হয়, মাল্টি হ্যাজার্ড মধ্যে অনেকগুলো এর সঙ্গে একটা হ্যাজার্ড, ঘূর্ণিঝড় একটা হ্যাজার্ড, তার সঙ্গে আপনার ঘূর্ণিঝড়টা হচ্ছে এই ইমপ্যাক্টের, তার ইমপ্যাক্টে কি হ্যাজার্ড হয় সেটা হচ্ছে স্টর্ম সার্জ, উইন্ড, এবং আমাদের তীব্র বাতাস যেটা আমি বললাম, এবং অত্যন্ত বৃষ্টিপাত, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের জলোচ্ছ্বাস, যে উপকূল অঞ্চলের জলোচ্ছ্বাস বা স্টর্ম সার্জ, এটা সবথেকে বেশি বিপজ্জনক, এবং আমাদের পশ্চিমবঙ্গ উপকূল এই জলোচ্ছ্বাসের জন্য বেশি ভালনারেবল। ঘূর্ণিঝড়ের আমি সংক্ষেপে গেলাম। এবার আমাদের থান্ডারস্টর্ম, এখন আমাদের কিন্তু সবথেকে যেটা বেশি বিপজ্জনক, কারণ হচ্ছে বিপজ্জনক এই কারণে যেটা আগে থেকে বলা, যেমন আমাদের হিট ওয়েভের ক্ষেত্রে কিন্তু প্রিকশনারি মেজার নেওয়ার অনেক সময় পাওয়া যায়, আগে থেকে অনেকটাই আমাদের এখন আমাদের যেটা টেকনোলজি ডেভেলপ করে গেছে, অ্যাটলিস্ট 2-3 দিন আগে থেকে আপনার হিট ওয়েভ বলাটা খুবই ইজি, এবং তার আগে থেকেও অনেকটাই দেওয়া হয়। কিন্তু থান্ডারস্টর্মের ক্ষেত্রে যদি খুব ছোট এলাকাতে যদি হয় তাহলে তো খুবই কঠিন হয়ে পড়ে, অনেক সময় 8 ঘন্টা বা 10 মিনিট আগে পর্যন্ত বলা সম্ভব হয়ে পড়ে, তার বেশি নয়। সেজন্য আমাদের থান্ডারস্টর্মের জন্য আমরা যদি দেখি এখনো পর্যন্ত যে থান্ডারস্টর্মের সঙ্গে লাইটেনিং যেটা হয়, যেটা আমরা বজ্রপাত বলি বাংলায়, বজ্রপাতের জন্য কিন্তু এখন আমাদের তার জন্য বিদ্যুৎ সংখ্যা, যদি আমরা নিজস্ব ক্ষেত্রে যাই সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে
গত 10 বছরে আমাদের যে স্ট্যাটিস্টিক্স নাই অন অ্যান এভারেজ 270 থেকে 300 জন পর্যন্ত মারা যায় পশ্চিমবঙ্গের প্রতি অ্যানুয়ালি। আর সেক্ষেত্রে আমরা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যদি ঘূর্ণিঝড় হয় সেটা আমরা এখন দেখছি যে আমাদের এমন ইমপ্রুভ করে গেছে, যেমন আমাদের 99 একটা ঘূর্ণিঝড়ে 10,000-এর বেশি মারা যাচ্ছে, এবং তার আগে আপনার যখন আমাদের তথ্য শুরু হয়েছিল তখন 1 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত মানুষ মারা যেত। এবং রিসেন্টলি 2008-এ আপনার সিডার সাইক্লোন ছিল, যেখানে বাংলাদেশে 1 লক্ষের বেশি লোক মারা গেছিল। তো সেই ক্ষেত্রে এখন যে সেটা ইমপ্রুভ হয়ে গিয়ে এখন 2 ইভেন সিঙ্গেল ডিজিটে চলে এসেছে। থান্ডারস্টর্মের জন্য মূলত আমাদের এখন 10 কিলোমিটারের মধ্যে যদি আপনি থাকেন, যেটা ইভেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি বিপজ্জনক দেখা যাচ্ছে। সেজন্য আমাদের থান্ডারস্টর্মের একটা অ্যাওয়ারনেসের দরকার আছে। আপনি যখনই কোনো লাইটনিং দেখতে পাবেন, কারণ আমরা শব্দের আর লাইটের গতিবেগের অনুসারে যদি ভাগ করে থাকতে পারি, যদি আপনি লাইটনিংটা আসলো, তারপর থেকে আপনি 1 থেকে 30 পর্যন্ত বুঝলেন, তারপরে শব্দটা শুনতে বললেন, তারপরে আপনি 10 কিলোমিটার মধ্যে আছেন। কারণ হচ্ছে যদি আপনি ডিফারেন্সটা করেন, এটা আপনার যেটা ডিফারেন্সটা আসবে সেটা 10 সেকেন্ডের ডিফারেন্স আসে, তাহলে সেক্ষেত্রে আপনাকে নিরাপদ স্থানে যেতে হবে। এবার হচ্ছে আপনার হেভি রেনফল এখন মনসুন শুরু হচ্ছে, আমাদের অলরেডি একটা নিম্নচাপ তৈরি হয়েছে। হেভি রেনফলের সতর্কতা দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের কলকাতা সিটিতে আমরা গত সেপ্টেম্বরের কথা মনে করতে পারি, যেটা 22 থেকে 24 সেপ্টেম্বর মধ্যে হয়েছিল। আর সেরকম এখন আমাদের এই ইভেন্ট কিন্তু বেড়ে গেছে, এক্সট্রিম ইভেন্ট। সেই হেভি রেনফলের এটা আপনার 7 সেন্টিমিটার থেকে 11 সেন্টিমিটার আমরা হেভি রেনফল বলি। আমি টার্মিনালের জন্য বলছি, কারণ আপনারা যখন ব্রিজ করেন সেইটা ভারী বৃষ্টিপাত আমরা 7 থেকে 11 সেন্টিমিটার, 12 থেকে 20 সেন্টিমিটার হচ্ছে অত্যন্ত ভারী, এবং অতি ভারী আর অত্যন্ত ভারী হচ্ছে আপনার 20 সেন্টিমিটারের বেশি। এবং যদি কোনো অস্বাভাবিক বৃষ্টি হয়, যেমন হচ্ছে আমাদের হিস্ট্রিতে দেখা যাচ্ছে মাত্র 2-3টে বৃষ্টি হয়েছে, যেমন আমাদের যেটা কলকাতা যেটা গত বছর যেটা সেটা অস্বাভাবিকের ক্যাটাগরিতেই আসে। এবার তাছাড়া আমাদের কোল্ড ওয়েভ আছে, কোল্ড ডে আছে, ফগ আছে, এগুলো আমাদের এক্সট্রিম ওয়েদারের মধ্যে আমাদের রাজ্যে ইমপ্যাক্ট করে। এবার এগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের যেটা এখন আইএমডি যেটা স্ট্র্যাটেজি, সেখানে সিজন থেকে শুরু করে এবং আওয়ার পর্যন্ত যাতে ইনফরমেশন, কারণ হচ্ছে ফোরকাস্ট বা প্রেডিকশনে সবসময় আপনার প্রবলেম থাকবেই, সেখানে আপনার সব 100% দিয়ে হবে না। আপনি যত টাইম অনুসারে, স্কেল অনুসারে যত আপনি কাছে যাবেন ইভেন্টের, তত আপনি কনফিডেন্টলি বলতে পারবেন। তেমনি আপনার তত এরিয়ার ক্ষেত্রেও আপনার কলকাতা সিটিতে হবে না, আপনার বসিরহাটে হবে বা এতে কোথায় হবে, সেই লোকেশনটাও কিন্তু আপনার যত টাইম এরিয়া হবে তত স্পেসিফিক হবে। সেজন্য আপনার যখন একটা প্ল্যানিং এর জন্য, যেমন মনসুনের জন্য প্ল্যানিং এর জন্য দরকার হয় এবার বৃষ্টিপাত, যেমন আমাদের এবার বলা হচ্ছে অল ইন্ডিয়া মনসুন লেস হবে, এবং আমাদের ক্ষেত্রেও লেস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমি পরে আসছি এটা। আর সিজন থেকে শুরু করে আওয়ার পর্যন্ত সেরকম যেমন টাইম স্কেলে ভাগ করা হচ্ছে, তেমনি স্পেশাল স্কেলেও ভাগ করে আমাদের দেওয়া হয়। আর এখন আমাদের যেটা হচ্ছে, এখন আমি ওয়েদার কেমন, যদি শুধু বলি ভারী বৃষ্টিপাত হবে, তাহলে কি আমাকে করতে হবে, কি অ্যাকশন কি হতে পারে, সেটা তো আমাকে বলতে হবে। তার জন্যই আমাদের লাস্ট ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন অনুসারে প্লাস আমাদের আইএমডি স্ট্র্যাটেজি অনুসারে এখন ইমপ্যাক্ট এবং অ্যাকশন দুটোই আমাদের প্রত্যেকটা বুলেটিনে কিন্তু এটা মেনশন করা হয়। কিন্তু ইমপ্যাক্ট আর এটার একটা বড় কাজ, এটা একটা আমরা এখন শুরু করেছি, কিন্তু এটাকে যদি আমি আরো বেশি ভালোভাবে অ্যাচিভ করতে যাই, তার জন্য কিন্তু কমিউনিটি এনগেজমেন্ট দরকার। কমিউনিটি এনগেজমেন্ট মানে হচ্ছে কারণ কি ইমপ্যাক্ট হচ্ছে, কোথায় ইমপ্যাক্ট আপনার, যেমন আমি যদি বলি যে একটা এখানে ধরুন একটা ম্যাচ হচ্ছে, ক্রিকেট ম্যাচ অন্যদিন কলকাতাতে লাইট রেনফল বা হালকা বৃষ্টিপাত, যেমন হচ্ছে 8 ঘন্টার জন্য হালকা বৃষ্টিপাত হয়ে গেল, বা একটু সামান্য মডারেট হয়ে গেল, তেমন কোনো কিছু কিন্তু ইমপ্যাক্ট নেই। কিন্তু যদি ম্যাচ থাকে, ক্রিকেট ম্যাচ, তাহলে কি হবে, ক্রিকেট ম্যাচটা আপনার হয়ে যাবে, তাহলে দিন পজিশন এবং সময় অনুসারে কিন্তু ইমপ্যাক্ট বদলে যাবে। সেই জন্য আপনার কমিউনিটি এনগেজমেন্ট এখানে খুবই দরকার, এবং সেটাকে ডাইনামিক সিস্টেম হতে হবে। তার জন্য আমরা এখন ডাইনামিক আমার প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, কিন্তু সেই প্ল্যাটফর্মে আমরা যতটা করি আমাদের তরফ থেকে বা অন্যান্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্ট বা আমাদের স্টেকহোল্ডারের তরফ থেকে যত ইনফরমেশন পাওয়া যায়, সমস্ত ইনফরমেশন অ্যাড্রেস করার চেষ্টা করা হয়। তার সঙ্গে সঙ্গে এটা সবারই সবার এনগেজমেন্ট দরকার রয়েছে।
সেই হিসাবে এখানে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট বা যারা মিডিয়া বা সোশ্যাল মিডিয়া একটু যারা গবেষণার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও এটা রয়েছে কি কি নিতে হবে সেটা হচ্ছে আপনার হ্যাজার্ডটা কি আছে, তারপরে আপনার এরিয়াতে ভালনারেবিলিটি কতটা, তারপরে আপনার এক্সপোজার কন্ডিশন, যেমন হচ্ছে আপনি কতটা এক্সপোজ হয়ে আছেন সেটার উপরে ভিত্তি করে। যেমন আপনার ধরেন একটা সাইক্লোন আসলো, দুটো গ্রাম পাশাপাশি আছে, একটা গ্রামে 100টা বাড়ি পাকা বাড়ি, আরেকটা গ্রামে 100টা কাঁচা বাড়ি, তাহলে সাইক্লোনটা যখন আসবে কাঁচা বাড়ি যে গ্রামে আছে সেখানে সম্পূর্ণটাই ধ্বংস হয়ে যাবে, কিন্তু পাকা বাড়িটা কিছুই হবে না। সেই হিসাবে আপনি কতটা এক্সপোজ হয়ে আছেন তার উপরে। যেমন হচ্ছে আমাদের যদি আমরা দেখি এই যে কয়েকদিন আগে সিভিয়ার লাইটনিং হয়ে গেল, সেক্ষেত্রে কি হলো, দেখা গেল যে কলকাতাতে কিন্তু কোনো ডেথ কেস হয়নি, কিন্তু আমরা দেখলাম যে মুর্শিদাবাদ বা পুরুলিয়া মালদার দিকে দুটো তিনটে ডেথ কেস, কিন্তু ওখানে ইন্টেন্সিটি কম ছিল। তাহলে আমার ইন্টেন্সিটি কম থাকা সত্ত্বেও সেখানে আপনার এক্সপোজারটা বাড়ার জন্য তারা মাঠে কাজ করছিল, তারা ভ্রমণ আপনার নৌকা ভ্রমণ করছিল, তার জন্য হয়েছে। কিন্তু সেই জন্য আপনাকে রিস্কটাকে ভেবে এই মতো অ্যাকশনটা নিতে হবে। সেই হিসাবে আমাদের ডিপার্টমেন্টে করা হয় এবং এটা সমস্ত স্টেক হোল্ডারকে আমরা বলি তাকে নিজেদের মতো করে আবার করতে হবে। যেমন এই আপনি কতটা এক্সপোজ আছেন, কতটা আমাদের কনফিডেন্সিয়ালি হ্যাজার্ডসটা ইভেন্টটা, যেমন সাইক্লোন কনফিডেন্স কতটা, আপনার কতটা ইন্টেন্সিটি নিয়ে আসবে, এই দুটো ফ্যাক্টরকে নিয়ে আপনাকে ভাগ করে আমরা তিনটে ক্যাটাগরিতে এখন ভাগ করি। চারটে ক্যাটাগরি, একটা হচ্ছে নো ওয়ার্নিং যেখানে কোনো আপনার অ্যাকশন নেই, আরেকটা ক্যাটাগরি হচ্ছে ইয়েলো ওয়ার্নিং, এটাকে আপনাকে হতে হবে, অ্যালার্ট হতে হবে, আর অরেঞ্জ ওয়ার্নিং, তারপর হচ্ছে রেড ওয়ার্নিং। এর মানে হচ্ছে পুরো অ্যাকশন নিতে হবে। এই তিনটে ক্যাটাগরিতে এই দুটো বিভিন্ন তিনটে আমি যে আগে দুটো বললাম প্যারামিটার গুলো নিয়ে তিনটে ভাগ করে আমরা এইভাবে ওয়ার্নিংটা দিয়ে থাকি। এই ওয়ার্নিং দেওয়ার পরে সেই ক্ষেত্রে আমরা হিট ওয়েভের ক্ষেত্রে কি আসি, হিট ওয়েভের ক্ষেত্রে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট অলরেডি হয়েছে যেটাকে আমরা ফলো করি। এবার ডাইনামিক্যালি কোথায় কেমন চেঞ্জ হচ্ছে সেটার উপরে ভিত্তি করে আবার এটাকে চেঞ্জ করা হয়। যেমন আপনার দুদিন যদি মাত্র হিট ওয়েভ থাকে, হিট ওয়েভ যখন আপনার অনেকদিন ধরে চালু থাকবে তখন কিন্তু আপনার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। দুদিন থাকলে আপনার কম হবে, 4 দিন হয়ে গেলে তখন আপনার অরেঞ্জ চলে যাবে। তেমনি আপনার যদি ইন্টেন্সিটিটা বেশি হয় তখন বেশি হবে। সেই হিসাবে আমাদের একটা স্ট্যান্ডার্ড টেবিল এটা রয়েছে, এই স্ট্যান্ডার্ড টেবিল অনুসারে আমরা দিয়ে থাকি, তার সঙ্গে সঙ্গে ডাইনামিক্যালি আমরা চেঞ্জ করে থাকি। এবার আপনারা আমাদের টেক্সট বুলেটিন আপনারা পেয়ে থাকেন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা অন্যান্য গ্রুপে, সেটা দেওয়া হয়, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াকেও দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে গ্রাফিক্সেও ইন্ডিকেট করা হয়। যেমন এটা হিট ওয়েভেরই একটা আপনার গ্রাফিক্স, সেক্ষেত্রে আপনার টেম্পারেচার, কারেন্ট টেম্পারেচার কি, তার সঙ্গে টেম্পারেচারের তফাৎটা কত এবং আমাদের ওয়ার্নিং কেমন আছে নেক্সট 5 দিন, আমরা এখানে একদিনেরটা দেখিয়েছি এবং পরের 5 দিন বা 7 দিনে কোন জেলাতে বা কোথায় কেমন ওয়ার্নিং আছে, কোন ধরনের কি ধরনের অ্যাকশন নিতে হবে সেগুলো এখানে বলা থাকে। এইগুলো আমাদের কমিউনিকেশন চ্যানেল যেগুলো রয়েছে, আমাদের 3টে ওয়েব পেজ রয়েছে। এটা হচ্ছে আমাদের রিজিওনাল ওয়েব পেজ, তার সঙ্গে সঙ্গে আমাদের হেডকোয়ার্টারের ওয়েব পেজ আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের সাইক্লোনের জন্য একটা স্পেশাল ওয়েবসাইট আছে আরএসএমসি ওয়েবসাইট, যেখানে ডিটেইলস আমাদের যেহেতু ইন্ডিয়া 13টা কান্ট্রির জন্য রেসপন্সিবল, আমাদের আরব সাগর এবং বঙ্গোপসাগরের দুপাশে যেসব কান্ট্রি রয়েছে উপকূল অঞ্চলে, সেই 13টা কান্ট্রির প্রত্যেকটার জন্য অ্যাডভাইজারি দিতে হয়, তার জন্য একটা স্পেশাল ওয়েবসাইট রয়েছে আরএসএমসি। এখানে এই পরিপ্রেক্ষিতে একটা বলবো যে আরএসএমসি ওয়েবসাইটে আমাদের অনেকগুলো নিউমেরিক্যাল মডেলে যেগুলো আমাদের অ্যানালিসিস দেওয়া থাকে, সেইগুলো কিন্তু আপনারা ফলো করতে পাবলিককে বললে কিন্তু আপনার অসুবিধা হবে, পাবলিক কনফিউজ হবে। কারণ যেটার মূল যেটা ফোকাস দেওয়া থাকে বা পূর্বানুমান যেটা আমাদের কান্ট্রির জন্য দেওয়া থাকে সেটাকে বেশি করে হাইলাইট করা দরকার। কারণ হচ্ছে ওটা দেওয়া থাকে যারা অ্যানালিসিস করছে বা অন্যান্য দেশের তাদের জন্য, সবার জন্য নয়। সেজন্য আমার অনুরোধ থাকবে আমাদের বিশেষ করে মিডিয়া কর্মীদের, ওইগুলোকে আপনারা নিজেদের এর জন্য করান, অ্যানালাইজ করার জন্য, কিন্তু পাবলিককে যেটা অফিসিয়াল, যেটা আমাদের পাবলিকের জন্য যেটা বলা দরকার সেটাই কিন্তু বেশি করে হাইলাইট করা। ঠিক এরপরে আবহাওয়া দপ্তরের সতর্কবাণী এবং তাদের সামাজিক কাজের পরিধি নিয়ে নিজের বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন আইএমডি ডিরেক্টর राजेंद्र कुमार जैनामनी। पहले हाईलाइट किया रीजनिंग का, ठीक है ना। तो अगर इंडिया का इंडिया कंटेक्स्ट नॉट ओनली बंगाल, तो
तो डिजास्टर का जो इम्पैक्ट है वो पूरा वर्टिकल है। एक है लाइटनिंग और एक है हेवी रेनफॉल रिलेटेड फ्लड्स और जो डिजास्टर होता है ना मल्टी हजार, मतलब जैसे अगर हेवी रेनफॉल हुआ, आप देखिए बॉम्बे में देखे, आप देख लीजिए अगर कहीं ट्रेन है कुछ है तो कौन जिम्मेदारी है, तो बताया कि आप जो ट्रैफिक बढ़ेंगे वहाँ गाड़ी मत लीजिए, ठीक है ना। तो जो नागरिक है, द सिटीजन, ही इज द फर्स्ट रेस्पोंडर। इट इज नॉट दैट द वार्निंग इज नॉट इशूड और वार्निंग इज नॉट एक्यूरेट, बट फर्स्ट इज दैट जो असिमुलेट करता है, जैसे मीडिया ने बताया लाइटनिंग और हेवी रेन, तो इसको मेनली अवेयरनेस की कमी है। सपोज मुझे जाना है कोलकाता में, न्यू आदमी हूँ कि कहीं न्यू जगह में पहुंच गया, मुझे मालूम नहीं पानी पूरा ऊपर है, तो कहीं ट्रेन भी हो सकता है। तो सरकार का जो कदम है वो हर जगह में ट्राई करेगा, पुट द रेन मार्क एंड अदर थिंग्स, बट जो नागरिक है और अवेयरनेस बहुत जरूरी है। आप देखेंगे रिसेंटली बॉम्बे में जो हुआ, दैट इज वन पॉइंट। और जो हमारा इंडिया का जो डिजास्टर चेन है, अगर आप इम्पैक्ट देखेंगे तो जैसे बताया सीधा हिसाब किताब है। साइक्लोन में 0-100 से लेस हो गया है, आप देखेंगे साइक्लोन में आपको पकड़ के लाके सेफ जगह में गवर्नमेंट रख लेता है, क्योंकि साइक्लोन प्रेडिक्शन बहुत लॉन्ग से होता है, मतलब 7 दिन पहले पता चलता है। वो सारे डिजास्टर का जो मैनेजमेंट चेन है पीछे रहते हैं, तो इसलिए कोई उसमें लापरवाही का चांस नहीं, क्योंकि उसका प्रेडिक्शन लीड टाइम है, उसका साइज डेवलप हुआ, साइक्लोन हो गया ना। करते तो लाइटनिंग का प्रेडिक्शन कहीं भी जाइए, ओक्लाहोमा जो टॉप क्लास प्रेडिक्शन आता है वहाँ भी वही 1 घंटा से 2 घंटा या आधा घंटे के वाले जो ना करते क्या, तो कैसे मीडिया उसको पहुंचाएगा। कभी कभी हम लोग ना छिलका लेके कहीं वो जो बताया स्क्वाल बताया तो नहीं जा रहा है, वहाँ प्रेडिक्शन का बहुत चैलेंज है। इट्स नॉट ऑल एक्चुअली ग्लोबल भी चैलेंज है, लेकिन इंडिया में जो कंसर्न है मेनली जो डेथ होता है, आउट ऑफ 3000 जो डेथ है उसमें से अराउंड 1500 is for the lightning, another 1000 for the flood, यानी 2500 लोग यही दो में मारा जाता है। बाकी जो है साइक्लोन में तो रिड्यूस हो गया, और बीच का आपको मालूम है, बीच प्रेडिक्टेड है, बीच पैटर्न है, ओवर द पीरियड रहता है, ऐसे नहीं। तो आप लोग भी तो बढ़िया करा रहे हैं, तो लोग आप रास्ता वगैरह पूरा एकदम सुनसान हो जाता है, और आगे पानी के साथ चलता है। आजकल लेबर भी वर्क करते हैं, स्कूल क्लोज है, बीच में बहुत सारा अवेयरनेस आ गया, लेकिन लाइटनिंग में चाहिए और हेवी रेन में चाहिए, तो उसमें प्रेडिक्शन चैलेंज है लीड टाइम। मैं तो रिक्वेस्ट करूंगा इसी के ऊपर हाउ यू कैन डिबेट फर्दर, इसमें जो फैटेलिटी है और जो लाइफ लॉस है वो रिड्यूस हो सकता है। कैसे आईएमडी के जो सर्टिफिकेशन प्रेडिक्शन है लोगों को पहुंचाए, और जो इम्पैक्ट बेस्ड को कैसे बताएंगे, इम्पैक्ट बेस्ड को कैसे बोल देते हैं, जैसे बॉम्बे में हम तो बोलते हैं, कोलकाता में बोलते हैं कि भाई ये हेवी रेन होगा, फ्लडेड स्ट्रीट होगा, डोंट कैंसर इनटू दिस, जो वल्नरेबल एरिया। तो सीधा है कि आप अगर जा रहे हैं तो आप देख लीजिए आपका अर्जेंट काम है तो जाइए, अदरवाइज डोंट गो। तो लेकिन अगर आईएमडी बोलता है कि आपका अर्जेंसी कितना है, और दूसरा आप अगर ओल्ड एज है, अगर चिल्ड्रन है, प्रेग्नेंट मतलब मदर लोग जो है, तो वो उसके वाले अलग है एक्चुअली, नॉट ओनली अस इन डब्ल्यूएमओ टेल्स एक्चुअली देयर वल्नरेबिलिटी इज वेरी हाई फॉर दिस काइंड ऑफ एक्सट्रीम वेदर। तो इसके ऊपर आप मतलब जितना क्वेश्चन पूछेंगे कैसे हम लोग काम कर सकते हैं, तो आईएमडी का आपको मालूम है मिशन मौसम लिए हैं हमारा लाइफ मिनिस्टर साहब ने मिशन मौसम का 2025 दिसंबर में इसका शुरू हुआ है, और मिशन मौसम का स्ट्रेट फॉरवर्ड है दो चीजें, क्लाइमेट स्मार्ट एंड वेदर स्मार्ट एंड क्लाइमेट रेडी नेशन, यानी वेदर के बारे में आप जागरूकता बढ़ाएं कि एक्सट्रीम वेदर क्या होता है, क्यों होता है। वो अगर आप हिमालय जा रहे हैं, आप आईएमडी को विजिट करें या आप ऑनलाइन में देखें हमारा सिमिलरिटी के ये है, दैट डज नॉट मीन दैट कि आप लाइव को खुद जाए। आप लास्ट ईयर देखेंगे जुलाई अगस्त में ऑलमोस्ट पश्चिमी हिमालय बंद ही था, अभी कितना बारिश हुआ, अभी देखिए चारधाम यात्रा का इशू है। तो आप अगर देखिए इंडिया में मैसेज क्या है, हमने अगर टिकट खरीद लिया तो हम परवाह नहीं करते कि हम पूरा ये बच्चे को लेके जा रहे हैं, हम क्या करें। तो इसलिए इसके ऊपर ध्यान दें कि हम इतना जागरूकता बढ़ाए। आप वहाँ का देखेंगे ना फिर कैंसिल करेंगे तो ठीक है 10,000 20,000 कैंसिल करने में पैसा चला जाएगा, लेकिन आपने देखा होगा ये ना तो हेवी स्नोफॉल हुआ, लोग गए हैं देखने के लिए, एंजॉय करने के लिए, तो पूरी तरह से वेदर वाज सो सीवियर एंड द रोड वाज क्लोज, ठीक है ना। तो आप थोड़ा अपने को जागरूकता बढ़ाएं। मेरा तो पर्सनल से यही है कि बिकॉज ऑफ द इंक्रीजिंग टेम्परेचर, तो आप जैसे बताया कि साइक्लोन का नंबर नहीं बढ़ा लेकिन इंटेंसिटी बढ़ा है, पर्टिकुलरली आर्जेंसी मोटा मोटी हिसाब से हीट वेव का फ्रीक्वेंसी का बढ़ना है क्योंकि हाई टेम्परेचर है, लेकिन हीट वेव का
बेंगल में, बिहार में, ईस्ट उत्तर प्रदेश में 1 to 20, 20-24, 28 continuously. So even though we show the trade coming, it is the intensity and duration. Duration 10 दिन 15 दिन, यानी आप पुराना जमाना में 40 डिग्री प्लस 5 दिन रहते थे। आजकल कभी-कभी ऐसा होता है कि आप महीना रहेंगे मोर देन 40, ठीक है? Direct one period का हो गया, then lightning we told also high temperature increase the lightning. Other things as I was telling, most important is the number of heavy rainfall. Heavy rainfall event का जो संख्या, पहले क्या होता था? लाइट रेनफॉल होता था, मॉडरेट रेनफॉल होता था, हैवी रेनफॉल क्या होता था, लेकिन अब उसका नंबर ज्यादा है, तो इसी के ऊपर करें। এভাবেই আলোচনা চলতে চলতে বিজ্ঞানের এই আলোচনার সূত্র ধরে বিষয়টি মোড় নেয় জনস্বাস্থ্যের দিকে। অতিরিক্ত আর্দ্রতা এবং গরম আর সেই সঙ্গে এসির অতিরিক্ত ব্যবহার আমাদের শরীরে ও কিডনির ওপর কতটা অদৃশ্য ক্ষতি করছে তা চিকিৎসা বিজ্ঞানের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ডক্টর প্রদীপ সেনগুপ্ত। তার মতে খোলা আকাশের নিচে কাজ করা প্রান্তিক শ্রেণীর মানুষদের বাঁচাতে এখনই বিশেষ চিকিৎসাগত প্রস্তুতি ও সরকারি নীতি বদলানো অত্যন্ত দরকার। যে বিষয়টা নিয়ে আজকে কথা হচ্ছে, the future of Bengal and the impact of heat and extreme weather. Extremely important as a decision. কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে হিট that means মানে তাপ। Every existence of a life, it has some kind of one important denominator is the temperature. Whatever form you take, temperature of the body when it goes down, we declare somebody is alive or dead. টেম্পারেচারের সাথে সম্পর্ক রয়েছে আমাদের প্রত্যেকটি ফিজিওলজিক কাজকর্ম আমাদের শরীরে যা হয় তা। আমাদের এক্সিস্টেন্স ইজ নাথিং বাট এ বিগ কেমিক্যাল ল্যাবরেটরি। Every reaction happens in the body is guided by one parameter, which is temperature. It's an internal. And if you think about the external environment, temperature plays a significant role, be it in agriculture, be it survival of the life আমরা জানি। তো যে টপিকটা নিয়ে আজকে আমাকে বলতে বলা হয়েছিল সেটা হচ্ছে এই যে হিট ওয়েভস যেগুলো হচ্ছে তাতে স্বাস্থ্যের কি সমস্যা হতে পারে। মেটাফরিক্যালি স্পিকিং, মানে এটা শুধুমাত্র সার্বিক মানুষের শরীরের স্বাস্থ্য নয়, সমাজের স্বাস্থ্য বলুন, চিকিৎসার স্বাস্থ্য বলুন, এগ্রিকালচারের স্বাস্থ্য বলুন, সমস্ত দিকে এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। বেসিক্যালি আমরা তো এখন একটা খুব সুন্দর একটা বাতানুকূল পরিবেশের মধ্যে রয়েছি, টেম্পারেচার কন্ট্রোল, সবাই একটু বসে বসে এয়ার করছে, ফ্যান চলছে, এসি চলছে। কিন্তু ডু ইউ নো দ্যাট টু ক্রিয়েট দিস কন্ট্রোল এনভায়রনমেন্ট হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড? প্রত্যেকের বাড়িতে তো এসি আছে। কোনো একটা দিন দুপুরবেলায় যখন এসি চলে তখন এসি যে আউটডোর ইউনিটটা থাকে তার বাইরে একটা হাত দিয়ে দেখবেন কি হয়। So make the some area controlled in terms of our preferred temperature. আমরা রিমোটে বাড়িয়ে 27 থেকে 24 করে দিচ্ছি, একটা 500 কিউবিক সিসি টেম্পারেচারের ঘরের টেম্পারেচার চট করে কমিয়ে দিচ্ছি by CFC gas and automated the technology. Equal impact of heating happens outside. এই যে গ্লোবাল ওয়ার্মিং সবকিছু কথা হচ্ছে তার পেছনে এই বাতানুকূল বা এয়ার কন্ডিশনিং আছে তার একটা ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট রয়েছে। তো আমরা তো ঘরের টেম্পারেচার কন্ট্রোল করতে পারি, গোটা পৃথিবীতে কন্ট্রোল করতে হবে, কলকাতায় তো পুরোসি করা যাবে না। সো ন্যাচারালি বাইরে যারা কাজ করে, মিডিয়ার লোকজন বা যারা ডেইলি ওয়েজ আর্নার্স, যারা কনস্ট্রাকশনের কাজ করছে, ফিল্ডে যারা কাজ করছে, এটি যারা কাজ করছে, তাদেরকে এই সাংঘাতিক এক্সপোজড হিটের যে ধাক্কাটা সেটা সামলাতে হবে। তো বুঝতে হবে ফিজিওলজিক্যালি হিটের কি কি হেলথ ইম্প্যাক্ট রয়েছে। হিট একটা সাংঘাতিক biological stress up to certain level. When I say that, equally cold is also stress. So আমাদের জানতে হবে যে সমস্ত শারীরিক যে যত কিছু রিঅ্যাকশন হয় তার একটা লেজিটিমেট টেম্পারেচার রেঞ্জ আছে যার মধ্যে সেটা সব ঠিকঠাক চলে, তার উপরে গেলে বা নিচে নামলে দুটোই নামে। তো প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডিতে এইরকম একটা টেম্পারেচার রেগুলেশনের সিস্টেম আছে। দ্যাট সিস্টেম ইজ সো মেটিকুলাস, such evolved over 500 million years time লেগেছে এই এসিটাকে তৈরি করতে বডির ভেতর।
বডির ভিতর কন্ডিশনিং অফ দি টেম্পারেচার সিস্টেমটা ইভলিউশন নেচার হ্যাজ ক্রিয়েটেড ওভার 500 মিলিয়ন ইয়ার্স। আপনি শুধু অবাক হয়ে যাবেন, এটা ঠিক 1.5 ডিগ্রি ভ্যারিয়েশনের উপর কাজ করে। মানে আপনি যেখানেই যান, আপনি ধরুন হুমায়ুনে বসে আছেন বা বিরাট বড় একটা সিয়াচেন হিমবাহের উপর বসে আছেন, আপনার বডির ইন্টারনাল টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 ডিগ্রি উপরে বা নিচের মধ্যে ঘোরাফেরা করবে। অথবা ধরুন রাজস্থানের থর মরুভূমিতে আছে, সো এইরকম ওয়েল কন্ট্রোল, ওয়েল ডিজাইনড a temperature control mechanism is a mystery. এটাকে আমরা থার্মোরেগুলেটরি মেকানিজম বলি। আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস বলে একটা জায়গা আছে, সেখান থেকে এটা কন্ট্রোল হয়। এই গ্রোথটা ঠিক ফিজিওলজি। নাও কোশ্চেন ইজ হাউ দিস হ্যাপেন্স। আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার কন্ডিশন চললে দেখা যায় যে এক্সস্ট পাইপ থেকে জল পড়ে। সো ওয়াটার ইজ দ্য ওয়ান মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট টু মেইনটেইন টেম্পারেচার। ডু ইউ নো এনিবডি হোয়াই দিস হ্যাপেন্স? যে থার্মোডাইনামিক্স এটা বলা হয় যে জলের তাপ সহন করার ক্ষমতা সবচেয়ে বেশি এবং তাপ ছাড়ার ক্ষমতাও সবচেয়ে বেশি, অনেকক্ষণ ধরে রাখতে পারে হিট এনার্জিকে। সেই জন্য জলকে মিডিয়াম হিসেবে ইউজ করে। বডি তো ঠিক তাই হয়। যখন আমরা প্রচন্ড রকম গরম হয় তখন আমরা থেমে যাই। থেমে যাওয়ার কারণটা কি? there are some autoregulatory mechanism, that mechanisms আমাদের স্কিনের ভেসেলকে ডাইলেট করে, সেখান থেকে প্রচুর পরিমাণে জল শরীর থেকে বেরোয়। আমরা জানি যে হিট হলে জল যেহেতু লিকুইড ফর্ম থেকে ভেপারাইজ ফর্ম মানে গ্যাসিয়াস ফর্মে কনভার্ট হবে, ইট ডিমান্ডস সাম টেম্পারেচার, তাতে আমাদের শরীর ঠান্ডা হয়। এই হচ্ছে বেসিক মেকানিজম। কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা এই টেম্পারেচার এক্সপোজড, তাদের ডিউরিং ইট হিট ওয়েভ in an hour a person can lose up to 4.5 liter of water, lot of people don't know. 1 ঘন্টা গরমে খুব সাংঘাতিক রকম এক্সপোজড হলে যদি ঠিক করে ঘাম হয়, তাহলে ম্যাক্সিমাম দেখা গেছে 4.5 লিটার পর্যন্ত জল শরীর থেকে বেরিয়ে যেতে পারে। আমাদের শরীরে ব্লাড ভলিউম 5 লিটার। এবার ভাবুন যদি 4.5 লিটার জল শরীর থেকে বেরিয়ে যায়, what will happen? We have 60% of the body composition is water. তার মধ্যে এক্সট্রাভাস্কুলার স্পেস, ইন্ট্রাভাস্কুলার স্পেস মানে সেলের ভেতরে টিস্যু, তার মধ্যে যে জল থাকে তারা সবচেয়ে এফেক্টেড হয়। এবং এই এফেক্ট যখন হয় তখন আমাদের শরীরে কতগুলো সাংঘাতিক রকম হেমোডাইনামিক স্ট্রেস তৈরি হয়। মোস্ট ইম্পর্টেন্ট দ্য ব্লাড প্রেশার চেঞ্জ হতে পারে। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে অসমোলারিটি অফ ব্লাড, যার উপর সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালবুমিন সমস্ত রকম ইলেকট্রোলাইটসের কনসেন্ট্রেশন বা ঘনত্ব নির্ভর করে, তাদের একটা মাত্রা পরিবর্তন হয়ে নিউরোলজিক্যাল ফাংশন ডিফারেন্ট হয়। And এর ইম্প্যাক্টে আমরা দেখেছি যে সিগনিফিকেন্ট বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল প্রসেস গেট হ্যাম্পার্ড। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয় সেটাকে বলে হিট স্ট্রোক। যখন এক্সট্রিম হয়ে যায় তখন মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে। এখন মুশকিলটা হলো ধরুন বন্যা হয়েছে, বন্যা হলে একদম ক্যামেরায় দেখানো যায় চারদিকে জল হয়েছে, কিন্তু যখন হিট ওয়েভ চলছে এটা কিন্তু কাউকে আপনি দেখাতে পারবেন না। সো দিস ইজ সামথিং which is invisible threat to the humanity of the people who are walking outside. একটা ঝড় হয়েছে, আমফান হয়েছে, ক্যামেরা নিয়ে আপনারা পৌঁছে যাবেন, দেখাবেন গাছ পড়ে গেছে, মুখ পড়ে গেছে, কিন্তু হিট ওয়েভটাকে কি করে দেখাবেন? বাট ইট হ্যাজ এ ইকুয়াল ইম্প্যাক্ট অন দ্য হিউম্যান লাইফ। সেই কারণে হিট ওয়েভ সম্পর্কে আমাদের গরম সংক্রান্ত আমাদের যা ফিজিওলজিক্যাল প্রবলেমগুলো হয় সেটা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কি কি সতর্কতা অবলম্বন করা উচিত যারা ফিল্ডে কাজ করছেন? যেহেতু আমি বললাম যে প্রায় 1 ঘন্টায় 4.5 লিটারের উপর জল বেরিয়ে যেতে পারে, প্রচুর পরিমাণে জল খান, ক্যারি ওয়াটার। এবার আপনারা নিশ্চয়ই জানেন যখন আমাদের ঘাম হয়, এই যে সোয়েট, এই কন্টেন্ট সোডিয়াম, তো সুতরাং জল বেরোয় না। সো জলের সাথে অনেকটা সোডিয়াম শরীর থেকে বেরিয়ে আসে। সো উই ক্যান লিভ উইথ হাইপোনাট্রিমিয়া। সেই কারণে জল যখন ঘাম হচ্ছে তখন নুন দিয়ে জল খান। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি খাবেন না, কিন্তু ডায়াবেটিস না থাকলে নুনের সাথে যদি চিনি মেশানো হয়, ছোটবেলা থেকে আমাদের শেখানো হতো নুন চিনি জল খান, আর একটা কিন্তু ফিজিওলজিক্যাল কারণ আছে। কারণ আমাদের ইন্টেস্টিনে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার বলে একটা স্পেশাল প্রোটিন থাকে, যেটা খুব সহজে জল, ওয়াটার অ্যান্ড সোডিয়াম একসাথে ট্রান্সপোর্ট করে যদি গ্লুকোজ প্রেজেন্ট থাকে। দেখুন আমাদের দাদু ঠাকুমারা এত ফিজিওলজি জানতো না, কিন্তু এটা জানতো যে চিনির সঙ্গে একটু নুন মিশিয়ে খেলে ডিহাইড্রেশন খুব কারেক্ট হয়। এখন আমরা জানি সেটা এসজিএটি রিসেপ্টরের জন্য। সুতরাং ডায়াবেটিস না থাকলে আপনার নুন জলের সাথে একটু চিনি দিয়ে খেলে ওয়াটার অ্যাবজর্পশনটা কুইক হবে, সোডিয়াম অ্যাবজর্পশন কুইক হবে,
ভেরি কুইক যে হেলথ রেস্টোরেশন সেটা রিকভারি বাড়ে না। এছাড়া হ্যান্ড ইউজ করা যেতে পারে। সেকেন্ড যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটা আমি প্রত্যেককে বলতে চাই, সেটা হচ্ছে ডিউরিং সামার ব্যাকটেরিয়াল গ্রোথ বাড়ার সম্ভাবনা কিন্তু বাড়ে। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল। সার্টেন টেম্পারেচারে বেশ কিছু ব্যাকটেরিয়াল গ্রোথ বেশি হয়। সুতরাং এই যে কাটা ফল খাওয়ার ব্যাপারটা একটু সাবধান থাকা। আপনারা যারা বাইরে কাজ করেন, ঈদের হলো রাস্তায় কাটা ফল আছে খেয়ে নিচ্ছেন, be very careful. It can give rise to some kind of GI disorder and infective disorder. আর যেটা মনে রাখা উচিত, যাদের কার্ডিয়াক ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে হিট স্ট্রেস ইজ নট গুড, বিকজ টু মাচ হিট তাতে যখন সোয়েটিং হয়, হার্ট হ্যাজ টু পাম্প মোর টু মেইনটেইন দ্য সার্কুলেশন, and that can precipitate some kind of acute coronary syndrome. So you have to be very careful. আমি নেফ্রোলজিস্ট, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় ফ্লুইড লস এবং তার জন্য অ্যাকিউট কিডনি ইনজুরি। দেখা গেছে যারা ডায়াবেটিক খাচ্ছেন, স্পেশালি ল্যাসিক্স, জাইটানিক্স, এই ধরনের ট্যাবলেট প্রেশার কমানোর জন্য, হাত পা ফোলা কমানোর জন্য, এরা যদি সাডেনলি এরকম হিট ওয়েভে এক্সপোজ হয়, যেখানে প্রচন্ড পরিমাণে গরম এনভায়রনমেন্ট রয়েছে, শরীর থেকে ঘাম হচ্ছে, they can land in rapid deterioration of the fluid balance leading to acute kidney injury. So we have to be very careful to maintain that. তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, হিট ওয়েভ একটা সামাজিক সমস্যা। এই হিট ওয়েভ আটকানোর জন্য আমাদের বুঝতে হবে যে কি করে আমরা হিট কমিউনিটিকে কতটা কম করবো। এটা বিরাট বড় ব্যাপার। মেট্রোলজিক্যাল এক্সপার্টরা রয়েছেন, তারা এই ব্যাপারে অনেক কিছু বললেন, আমরা শুনলাম। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং একটা বিশাল বড় আলোচনার বিষয়, এগুলো পৃথিবী জুড়ে আলোচনা হচ্ছে। সেই চেঞ্জ কবে হবে উই ডোন্ট নো, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। সো উই নিড টু নো হাউ টু প্রোটেক্ট আওয়ারসেলফ। শুরু হয় মূল প্যানেল ডিসকাশন, বিয়ন্ড দ্য ডেটা, পিপল, ন্যারেটিভ অ্যান্ড বেঙ্গলস ক্লাইমেট রিয়েলিটি। দ্য স্টেটসম্যানের বরিষ্ঠ সাংবাদিক ঋত্বিক মুখার্জির সঞ্চালনায় এই আলোচনায় অংশ নেন বোস ইনস্টিটিউটের অধ্যাপক অভিজিৎ চ্যাটার্জি, গবেষক ও সাংবাদিক সাথী ভট্টাচার্য, পরিবেশ ও জলবায়ু সাংবাদিক জয়ন্ত বসু এবং কলকাতা প্রেস ক্লাবের সভাপতি শ্রেয়াশিস সুর। টেকনিক্যাল ইনফরমেশন, সেই টেকনিক্যাল ইনফরমেশনগুলোকে আমাদের ট্রান্সলেট করতে হবে ডিরেক্টলি মানে পাবলিক অ্যাডভাইস। এবার সাধারণত হিট ওয়েভের সময় বা প্রচন্ড গরমের সময় আমরা যেটা বলে থাকি বা নিউজ পেপারে বা মিডিয়াতে যেটা আসে যে ম্যাক্সিমাম টেম্পারেচারের কথা উঠে, তো সেটা যদি না বলি মানে ফিল লাইক মানে 41 42 যদি বলি ফিল লাইক 45 46 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম একটা টেম্পারেচার, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। তো এই বিভিন্ন ধরনের স্টাডিগুলো যেগুলো মানে আমাদের রিসার্চের বা সায়েন্টিফিক কমিউনিটি থেকে উঠে আসে, সেগুলো আমিও আসারের সাথে অনেকবার শেয়ার করি। তো সেগুলোকে প্লেন ল্যাঙ্গুয়েজে, যাতে সেই রিসার্চারদেরই একটা দায়িত্ব বা রেসপন্সিবিলিটি যে সেটাকে কিভাবে পাবলিক ডোমেইনে আর কি মানে সহজভাবে সিম্পলিফাই করে সেটাকে বোঝানো যায়, বোঝানো যেতে পারে, সেই দিকটা দেখা। এই হিট কথা যদি আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এইসবের মধ্যে দিয়ে একটা বিষয় পরিষ্কার, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিসংখ্যান বা কাগজের হিসাব নয়, এটি আমাদের প্রতিদিনের বেঁচে থাকার একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই কেবল সংখ্যার হিসেব না কষে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা, প্রান্তিক শ্রমজীবী মানুষের নিরাপত্তা আর আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তাকে রোজকার খবরের মাধ্যমে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আবহাওয়া বদলাচ্ছে, তাই বদলাতে হবে আমাদেরও। ক্যামেরায় অয়ন ভট্টাচার্য, জয়গিরির সাথে অঙ্কিতা পাল, দিশা দাস, জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।